আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মাহিন চুপচাপ পদক্ষেপে সিঁড়ি ভেঙে নিচে নামলো, তারপর এক পা ঘুরে বলল, আমার পা দেখো মা, একদম ফিটফাট। অথচ পাহাড়ি ঘুরতে গিয়ে আমি পাহাড়ি চড়তে পারলাম না, এটা কোনো কথা হলো? মিসেস নাসরিন একটা ডিম ফাটিয়ে ফ্রাই প্যানে দিয়ে বললেন, তুই প্রতিদিন সকালে একই কথা বলিস। তুই না পাহাড়ে না উঠতে পারার ক্ষতিপূরণ স্বরূপ অন্য আরেক পাহাড় চূড়া থেকে সূর্যোদয় দেখে এসেছিস, তাহলে এত ঘ্যান ঘ্যান করিস কেন? মাহিন রান্নাঘরের বারের উপর উঠে বসলো। মিসেস নাসরিন বললেন, আহা, এখানে বসিস না, চুলার উপর পড়ে যাবি তো। মাহিন চোখের মনি ঘুরিয়ে বলল, কিছু হবে না মা। মিসেস নাসরিন ডিমের মধ্যে চিরা গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দিয়ে বললেন, আচ্ছা, আজকাল তুই সন্ধ্যার পর বাসায় আসিস কেন বলতো? কতবার বলেছি না সূর্য ডোবার আগে বাসায় আসবি? মাহিন লম্বা এক শ্বাস ফেলে বলল, মা, ওই দিন ক্যারটের সাথে আইসক্রিম খেতে গিয়েছিলাম, তারপর একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম। মিসেস নাসরিন ভ্রুকুচকে বলল, কোন ফ্রেন্ডের বাসায়? মাহিন ভাবলেশহীনভাবে বলল, রায়দের। মিসেস নাসরিন অবাক হয়ে বলল, রায়েদের? ওর বাসা কোথায়? পিকো বুলেভার্ডে। মিসেস নাসরিন ডিম চুলা থেকে নামিয়ে নিলেন, তারপর বললেন, ওর বাসায় কে কে আছে? মাহিন চোখ বন্ধ শুরু করে মায়ের দিকে তাকালো, তারপর বলল, তোমার রায়দের প্রতি এত আগ্রহ কেন? মিসেস নাসরিন নির্বিকার কণ্ঠে বললেন, কারণ ও ভালো ছেলে। মাহিন বলল, ও তাই তো, দুনিয়ার শুদ্ধ ছেলেরা খারাপ। মিসেস নাসরিন বিরক্ত কণ্ঠে বললেন, তোর রায়েদের সাথে সমস্যাটা কি? তোরা আসলে বন্ধু না শত্রু? মাহিন গাঢ় কণ্ঠে বলল, আমরা বন্ধু। মিসেস নাসরিন বললেন, আচ্ছা, এটা বল, আর দ্বিতীয় দিন কোথায় গিয়েছিলি? মাহিন বলল, রায়দের সঙ্গে প্যাসিফিক পার্কে। মিসেস নাসরিন দুটো প্লেট মাহিনের হাতে ধরিয়ে দিলেন এবং নিচে দুটো প্লেট নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বললেন, ও আচ্ছা, একবার তোর কথা শুনলে মনে হয় তুই ওকে দেখতে পারিস না, আবার আরেক কথা শুনলে মনে হয় তুই ওর বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডদের মাঝে তো শত্রুতা লেগেই থাকে। সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল নাইম। মাহিন বাঁকা হেসে বলল, হ্যাঁ, খুব জানি। সারা জীবন নিজের শত্রুকে বেস্ট ফ্রেন্ড বলে যে আসছিস, আজব তুই। তখনই মিস্টার মোর্শেদ বেডরুম থেকে বের হলেন এবং ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলেন। মিসেস নাসরিন সকালের নাস্তাগুলো জায়গা মতো রেখে দিয়েছেন। মাহিন নিজের চেয়ারে বসলো, নাইমও ওর পাশে এসে বসলো। মিস্টার মোর্শেদ সকালের খবরের কাগজ তুলে বসেছে। নাইম মৃদু কণ্ঠে বলল, এই, তুই সে ঘটনা আমাকে কখন বলবি? কোন ঘটনা? আরে, ওই যে তোর কালো চিরকুটওয়ালা আসল ঘটনাটা বল না, ওটা আসলে কার ঘটনা? মিসেস নাসরিন বললেন, এই কিসের ঘটনা নিয়ে আলোচনা করছিস? আগে নাস্তা কর। নাইম টোস্টে এক কামড় দিয়ে বলল, মাহিনের একটা ফ্রেন্ডের সাথে ভয়াবহ ঘটনা ঘটেছে, সেটাই শোনাবে, বল। মাহিন টেবিলের উপর নিচু হয়ে ওকে লাথি দিতেই নাইম থেমে গেল এবং কেশে উঠল। মিসেস নাসরিন উদ্বিগ্ন কণ্ঠে বললেন, উফ, খাওয়ার সময় এত কথা বলিস কেন? মোর্শেদ পেপারটা ভাঁজ করে দেখে বলছেন। মাহিনের ইচ্ছে করলো নাইমকে এখনই আরো কয়েকটা কিল ঘুষি মারতে। মনে মনে ভাবল, উফ, ভাইয়া আমাকে সবসময় ঝামেলায় ফেলে। এখন আমি কি ঘটনা বলবো, কি মুশকিল। ভাবতে ভাবতেই বলল, তেমন কোনো ঘটনা নয়, ও একটু বেশি বাড়িয়ে বলে। মিস্টার মোর্শেদ দীর্ঘশ্বাস ফেলল, তারপর সকলে নাস্তায় মনোযোগ দিল। মিস্টার মোর্শেদ অফিসের জন্য বেরিয়ে গেলেন। মাহিনও তৈরি হয়ে নিচে নামছে। মাহিন ইতিমধ্যেই ভার্সিটির জন্য বেরিয়ে আসলো। মাহিন ঘড়ির দিকে তাকালো, এখনো ক্লাস শুরু হতে 40 মিনিট বাকি। রায়দের কাছ থেকে সেই ঘটনা শোনার পর 3 দিন পার হয়ে গিয়েছে, তবে ও সেই কথা এখনো কাউকেই বলেনি। নাইম কেউ না। মিসেস নাসরিন এখন সোফায় বসে খবরের কাগজটা বের করে দেয়। মাহিন পায়ের সাথে খপ করে বসে পড়ল, তারপর জিজ্ঞাসা করল, টঙ্কুশ কোথায়? ওকে সকাল থেকে দেখলাম না। মিসেস নাসরিন বললেন,
ও তো বাগানে ঘাস খাচ্ছে। মাহিন ভ্রু কুচকালো, বলল, ঘাস কেন খাচ্ছে? বোধহয় পেট খারাপ হয়েছে তাই। মাহিন সায় জানিয়ে মাথা নাড়ালো। তারপর কিছুক্ষণ চুপ রইল। মিসেস নাসরিন বললেন, কি রে, তুই এখানে বসে আছিস কেন? স্কুল যাবি না? মাহিন বলল, হ্যাঁ যাবো তো, এখনো সময় আছে হাতে। আচ্ছা মা, তোমাকে একটা কাহিনী শোনাই। মিসেস নাসরিন খবরের কাগজটা মুখের সামনে থেকে সরিয়ে ভ্রু কুঁচকে বললেন, কাহিনী? তুই এখন স্কুল বাদ দিয়ে কাহিনী শোনাবি? হ্যাঁ। ঠিক আছে, শোনা। কি শোনাবি? মাহিন এবার রায়দের বলা পুরো ঘটনাটা বলতে শুরু করলো, শুধু কার বলা ঘটনা এটা বাদে। বেশ কিছুক্ষণ ধরে মিসেস নাসরিন মনোযোগ সহকারে শুনলেন। ঘটনার বিস্তারিত খুলে বলার পর মিসেস নাসরিন চিন্তিত কণ্ঠে বললেন, আরে তখন হোক, এখন হোক, আর 2 বছর পরই হোক না কেন, এই সমস্যার সমাধান একমাত্র এই মহিলাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়েই হতে পারে। মাহিন হতাশ কণ্ঠে বলল, কিন্তু ওদেরও বয়স অনেক কম ছিল সে সময়ে, ফলে সেটা ওদের হাতে ছিল না। আর ওনার শাশুড়ি? মাহিন দীর্ঘশ্বাস ফেলল, বলল, প্রথমত ওনার শাশুড়িও ছেলেহারা হয়ে বিপর্যস্ত ছিলেন। তাছাড়া তার বয়সও হয়েছে, হয়তো সে সময় তার এমন অবস্থায় ছিল না যে সে তাকে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে চিকিৎসা করাবে। মিসেস নাসরিন গম্ভীরভাবে সায় জানিয়ে মাথা নাড়ালেন। ওনাকে দেখে মনে হলো তিনি খুব গম্ভীরভাবে কিছু একটা নিয়ে চিন্তা করছেন। মাহিন উস্কুই দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসেস নাসরিন কিছুক্ষণ পর বললেন, কিন্তু দেখ, হয়তো তার মানসিক অবস্থাটা খুব একটা বড় ধরনের কিছু একটা নয়, তবে তার প্রভাবে কিন্তু তার ছেলের জীবনটা দুর্বিষহ হয়ে গিয়েছে। তার জীবনের 4টা বছর এভাবে কষ্টদায়কভাবে কাটিয়েছে। সামনে আরো কত কি সহ্য করতে হবে কে জানে। মাহিন উদ্বিগ্ন গলায় বলল, কিন্তু মা, ওকে কি কোনোভাবে সাহায্য করা যায় না? মিসেস নাসরিন মাহিনের দিকে দৃষ্টি ফেরালেন। চোখ ভরা আগ্রহ এবং এক ক্ষীণ বেদনার রেশ নিয়ে তাকিয়ে আছে ও। মিসেস নাসরিন বললেন, দেখ, এখন বললাম তো, একটাই উপায়, তোর ফ্রেন্ডের মাকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। এবং অবশ্যই যে পরিস্থিতিতে তোর বন্ধু আছে, সবচাইতে ভালো হয় যদি সেই সাইকিয়াট্রিস্ট পার্সোনালভাবে ব্যাপারটা হ্যান্ডেল করে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে চিন্তিত স্বরে বলল, সেটাই তো সমস্যা, কোন সাইকিয়াট্রিস্ট পাবে যে ব্যাপারটা পার্সোনালভাবে হ্যান্ডেল করবে? তাও তো নিজে কিছু করতে পারবে না, কারণ ওর মায়ের সমস্যা তো ওরই সাথে। মিসেস নাসরিন বললেন, আরে সাইকিয়াট্রিস্ট তো আমাদের প্রতিবেশীতেই আছে, ওর সাথে পরিচয় করা দে তোর বন্ধুকে। মাহিন ভুরু কুঁচকালো, বলল, প্রতিবেশী বলতে কোন প্রতিবেশী আবার সাইকিয়াট্রিস্ট? জানি না তো। মিসেস নাসরিন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মাহিনের দিকে এবং বললেন, কি বলিস, এতদিন ধরে এখানে আছিস আর তুই জানিস না? ওই যে মহিলাটাকে দেখেছিস না, যে তার বাচ্চাকে প্রায়ই আমাদের বাসায় রেখে যায়? মাহিন ভ্রু কুঞ্চিত করে বলল, ওই মহিলা সাইকিয়াট্রিস্ট? হ্যাঁ, এখন আসলে মহিলা কেমন মানুষ আমি জানি না, কিন্তু তার সাথে তুই পার্সোনাল ভাবে কথা বলতে পারিস ব্যাপারটা নিয়ে, তাই বললাম। মাহিন উচ্ছ্বসিত গলায় বলল, ও মা, অসাধারণ আইডিয়া, আমি তো জানতামই না মহিলার কথা। বলেই উঠে দাঁড়ালো এবং স্কুল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বলল, আচ্ছা দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। বলেই দরজার দিকে এগিয়ে গেল। মিসেস নাসরিন উচ্চস্বরে বললেন, তোর সেই বন্ধু কি আমাদের বাসায় এসেছিল একবারও? মাহিন জুতা পরতে পরতে ভাবল, এসেছিল, এবং তোমার ফেভারিট মানুষ। কিন্তু মুখে বলল, এখন বলা যাবে না। বলেই দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। মিসেস নাসরিন ভাবলেন, আল্লাহই জানে ওর কোন ফ্রেন্ড এত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু মাহিনের ভাগ্যেই এরা এসে জোটে কেন? মে মাসের গরম কড়া রোদ মাথার ওপর, তবুও হালকা বাতাসে দুলছে লম্বা লম্বা তাল গাছগুলো। আকাশের অনেক ওপরে দু একটা ঈগল উড়ে যেতে দেখা যায়। আজকাল জাম যেন বেড়েছে আরও। যত দিন যায় সব জায়গায় মানুষ বাড়তে থাকে, ফলে গাড়ি ঘোড়াও বাড়ে এবং সেই সাথে বেড়ে যায় যানজটও।
মাহিন সাইকেল চালিয়ে এখন 8 মিনিটে স্কুলে পৌঁছলো, যেখানে পূর্বে 6 মিনিট সময় লাগতো। মাহিন সাইকেল পার্কিংয়ে রেখে স্কুলে প্রবেশ করলো। যত তাড়াতাড়ি সম্ভব চত্বর পার করে স্কুল বিল্ডিংয়ে প্রবেশ করলো রোদ হতে বাঁচতে। তারপর জোরে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি বেয়ে 2 তলায় উঠে আসতেই দেখলো সামনে থেকে রাবিত হেঁটে আসছে। মাহিন সামনে এগিয়ে যেতেই রাবিত হাসি মুখে বলল, হাই। মাহিন শুধু ক্লান্তভাবে হাত নাড়ল, তারপর ক্লান্ত পদক্ষেপে হেঁটে যাচ্ছে। রাবিত পিছনে ঘুরে ওর সাথে হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, আমাকে একটু সাহায্য করবা? মাহিন ম্লান কণ্ঠে বলল, নিজেই ঝামেলার মধ্যে আছি, তোমাকে আর কি সাহায্য করতে পারি? রাবিত বলল, দেখো, যেভাবেই হোক আমার এবং ক্যারোটের একটা ডেট ফিক্স করে দাও। মাহিন হেসে উঠে বলল। রাবিত বলল, দেখো, এখন তো ক্যারোট তোমাকে বেশ অ্যাডমায়ার করে, তাই তোমার জন্য এটা সহজ হবে। মাহিন ম্লান হেসে বলল, এখন হয়তো বা, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। অন্য আর কয়েকজনকেও বলতে হবে আমাকে। আমার একা কিছু করার এনার্জি নেই। রাবিতকে দ্বিধান্বিত কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, এই অদা তুলে নিলাম, কিন্তু ক্যারোটকে বলতে পারবা না এই অদা থাকবে। মাহিন বলল। চিন্তা করো না, ও জানবে না। রাবিত এবার জিজ্ঞেস করলো, আচ্ছা, সেদিন ক্যারোট আমাদের বাসায় এসেছিল কেন? মাহিন বলল, ও হ্যাঁ, ওইটাই তো বলার হয়নি। ক্যারোট বলছিল যে ওর মনে হয় তুমি ওকে পছন্দ করো, যদিও এটা ক্লিয়ার করে বলেনি যে ও তোমাকে পছন্দ করে কিনা। এজন্যই তোমার সম্পর্কে এবং তোমার পরিবার সম্পর্কে জানতে তোমার বাসায় গিয়েছিল। রাবিত হাসি মুখে বলল। ওয়াও, গ্রেট, আশা আরও দেখতে পাচ্ছে। বলেই তারপর অন্য একটা কক্ষে প্রবেশ করলো এবং মাহিন আরেকটু সামনে এগিয়ে গিয়ে আর একটা ক্লাসে প্রবেশ করলো। ক্লাসে প্রবেশ করেই দেখলো ওর টেবিলের পাশের টেবিলে শাইলোহ, সামনের টেবিলের ওপর নাইল এবং পেছনের টেবিলের উপর লিমচু বসে আছে। মাহিন এগিয়ে গিয়ে ওদের মাঝে নিজের ডেস্কে বসে পড়ল এবং স্বস্তির নিঃশ্বাস ফেলল। শাইলোহ বলল, হ্যালো, তুমি তো দেখি দিনের শুরুতেই ক্লান্ত। মাহিন ম্লান কণ্ঠে বলল, যে গরম ক্লান্ত হব না। লিম বলল, হ্যালো মিস ফারুকি। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যালো মিস ফেন। লিম বলল, এই 1 মিনিট, কি বললা তুমি? মাহিন অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, হ্যালো মিস ফেন। লিমচু হাসল এবং বলল, এটা আমার পদবি না। নাইল বলল, তাহলে কি তোমার পদবি? লিম বলল, চাইনিজ নামের ক্ষেত্রে প্রথমে পদবি থাকে এবং পরে ডাকনাম। নাইল বিস্মিত হয়ে বলল, তার মানে এতদিন আমরা তোমাকে পদবি ধরে ডেকেছি? লিম হাসতে হাসতে বলল, হ্যাঁ, লিম আমার পদবি, যদিও এখানে ছোটবেলা থেকে এটাই সবাই ডাকনাম হিসেবে ডাকে বলে অভ্যাস হয়ে গিয়েছে। শাইলোহ ভ্রু উঁচু করে বলল, ওহ ওয়াও, কি সারপ্রাইজিং একটা ব্যাপার। মাহিন বলল, বাই দ্য ওয়ে, রাবিতের একটা হেল্প লাগবে। শাইলোহ বলল, ওর আবার কি হেল্প লাগবে? আর সরাসরি আমাদের এসে বললো না কেন? মাহিন বলল, কারণ এটার সারাংশটা আমি জানি, যেটা হলো ওর ক্রাশকে। নাইল বলল, কে ওর ক্রাশ? মাহিন হাসল এবং বলল, আমাদের সার্কেলের মধ্যেই একজন। শাইলোহ লিমচুর দিকে ইশারা করে বলল। ও। লিমচু ভয়ার্থ চেহারা করে মাহিন বলল, না, ক্যারট। নাইল এবং শাইলোহ বিস্মিত হয়ে চাইল, তবে লিমচু করতালি দিয়ে উঠল। নাইল বলল, তো এখানে ওর কি ধরনের সাহায্য প্রয়োজন? মাহিন বলল, ওকে ক্যারটের সাথে ডেট ফিক্সড করে দাও এবং আমার জান ছাড়ো। বলেই হতাশভাবে ডেস্কে মাথা ঠেকালো। শাইলোহ জিজ্ঞেস করলো, আমরাও ডেট ফিক্সড করব, কিন্তু কিভাবে? মাহিন ডেস্ক থেকে মাথা না তুলেই বলল, যেভাবে জেন ও লিওকে ডেটে পাঠিয়েছিল সেভাবে। আমি আর কিছু জানি না, এখন এটা তোমাদের দায়িত্ব। লিম উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ও ওয়াও, আমি তো রেডি সাহায্য করার জন্য। লাঞ্চ ব্রেক চলছে। রায়েত ক্যাফেটেরিয়ায় ফুড কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে। মাত্র লাঞ্চ টাইম শুরু হয়েছে। এই সময় সকল ছাত্রছাত্রীরাই ক্লাস থেকে বেরিয়ে সোজা ক্যাফেটেরিয়ার দিকে ধেয়ে আসে। ফলে মুহূর্তেই ক্যাফেটেরিয়া হইচই পূর্ণ হয়ে ওঠে। রায়েত 1 কাপ কফি নিল এবং স্যান্ডউইচ নিল।
ও ঘুরে দাঁড়াতে যাবে তখনই দেখলো মাহিন কাউন্টারের দিকে হেঁটে আসছে। রায়েতকে দেখা মাত্র আরেকটু দ্রুত গতিতে এগিয়ে এলো, এসে ওর পাশে দাঁড়িয়ে পড়ল। মেরহাবা। রায়েত বলল, মারহাবা। মাহিন এবার ক্যাফেটেরিয়ার দিকে তাকিয়ে বলল, একটা চিজ বার্গার। তারপর রায়েতের দিকে ঘুরে বলল, তুমি কি এখানে বসছো না? না, আমি লাইব্রেরিতে ফিরে যাব। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, ও হ্যাঁ, আবার লাইব্রেরি। ক্যাফেটেরিয়ান মাহিনকে ওর চিজ বার্গার প্যাকেট করে ধরিয়ে দিলেন। মাহিন বিল পরিশোধ করে বলল, চলো না এখানেই বসি। রায়েত বলল, না, চলো লাইব্রেরিতে বসি, ওটা আরও শান্তিপূর্ণ। এখানে অতিরিক্ত হইচই হয়। মাহিন বলল, ঠিক আছে, তবে জানো লাইব্রেরি বিল্ডিং এত দূরে, ওখানে যেতে হবে ভাবলেই মনে হয় এখান থেকে নিউ ইয়র্ক যেতে হবে। রায়েত হালকা হাসলো। ওরা দুজন ক্যাফেটেরিয়া ত্যাগ করলো নিশ্চুপভাবে। করিডোর ধরে হাঁটতে হাঁটতে মাহিন বলল, আচ্ছা তুমি কি বিষয়ে পড়াশোনা করতে চাও? টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। মাহিন প্রসন্ন হেসে বলল, ইন্টারেস্টিং সাবজেক্ট। আর তুমি? জিজ্ঞেস করলো রায়েত। মাহিন বলল, আমি সাইকোলজি। ওরা গেট দিয়ে বের হচ্ছে মাত্র রায়েত বলল, এই জন্য সাইকোলজি নিয়ে এত ঘাটাঘাটি করো? মাহিন বলল, তা বই কি। ওরা এরপর লাইব্রেরি পর্যন্ত আর কোনো কথা বলল না। সোজা লাইব্রেরি বিল্ডিংয়ে প্রবেশ করে 3 তলায় উঠে গেল। লাইব্রেরিতে প্রবেশ করে কোণার সেই টেবিলের সামনে পৌঁছলো। মাহিন ওর খাবারের প্যাকেটটা টেবিলে রেখে বলল, আহা, কতদিন এখানে আসিনি। কেউ তো তোমাকে নিষেধ করেনি আসতে। মাহিনের হঠাৎ চোখ পড়ল রায়েদের বাম হাতে। ফট করে রায়েদের হাত ধরে ভ্রু কুঁচকে বলল, তোমার হাত ছিলে গিয়েছে কি করে? বলেই রায়েদের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। রায়েদ বলল, আজকের সকালে আমার সাইকেলের চেইন পড়ে গিয়েছিল, সেটা ঠিক করতে গিয়ে খোঁচা লেগেছে। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বিরক্ত কণ্ঠে বলল, কিছুই লাগাওনি, ছিলে যাওয়া জায়গায় নিজের খেয়াল রাখো না কেন? বলে ওর হাত ছেড়ে দিল এবং নিজের ব্যাগ খুলতে ব্যস্ত হলো। রায়েদ সূক্ষ্ম ফিচেল হাসি দিয়ে বলল, তুমি আছো না আমার খেয়াল রাখার জন্য? মাহিন ওর ছোট ফার্স্ট এইড বক্সটা বের করে টেবিলে রাখলো এবং বিরক্ত কণ্ঠে বলল, এটা ফ্লার্ট করার সময় না। রায়েদ আমুদে গলায় বলল, তাহলে কখন ফ্লার্ট করার সময়? মাহিন ফার্স্ট এইড বক্সটা খুলে স্যাভলন বের করে তীব্র কণ্ঠে বলল, তোমার স্বপ্নে। তারপর একটু থেমে আবার বলল, আমার ফার্স্ট এড বক্সের সব এক্সটেনশনারি তোমার চিকিৎসা করতে করতেই শেষ হয়ে যাবে। রায়েদ বলল, ও তাই নাকি? কিন্তু এটাই তো দ্বিতীয়বার তুমি আবার চিকিৎসা করছো। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমার মনে আছে মার্চের প্রথম দিকে একদিন রাবিক তোমার চিকিৎসা করতে একটা ফার্স্ট এড কিট এনেছিল? রায়েদ কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ মনে আছে। ওটা আমার ছিল। বলেই মাহিন তুলায় স্যাভলন দিয়ে রায়েদের হাতে ছিলে যাওয়া স্থানটাই ছোঁয়ালো। রায়েদ বলল, কিন্তু এই বক্স এবং সেই বক্স তো একই না। মাহিন বলল, কারণ এটা অন্য বক্স। তুমি এটা পাল্টেছো কেন? কারণ আপনার ভাই কখনো আমার ফার্স্ট এড বক্সটা ফেরতই দেয়নি। রায়েদ হাসল। মাহিন ছিলে যাওয়া স্থানটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। তারপর একটা চেয়ার টেনে নিয়ে বসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। রায়েদ ওর পাশের চেয়ারেই বসল। মাহিন স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করলো। তারপর ওরা লাঞ্চ করতে বসলো। কিছুক্ষণ পর মাহিন বলল, আচ্ছা প্রথম আমি যে শোনা যেত তুমি নাকি কিছুদিন পর পর এদিক ওদিক থেকে মারামারি করে আসো, সেসবের রহস্য কি? রায়েদ কিছু ভাবলো, তারপর বলল, মাঝে সাঝে কি মানুষের হাতে পায়ে লাগে না, কেটে যায় না? আমি প্রায় সময়ই ম্যালিবু টিলা অথবা নিকটস্থ পাহাড়গুলোয় যেতাম এবং গত বছর থেকে নিয়ে এ পর্যন্ত বোধহয় 3 বার পা মচকেছে আমার। তার সঙ্গে গত বছর বিলের সঙ্গে মারামারি লেগে গিয়েছিল। এখন সব কিছু মিলিয়ে একটা গুজব ছড়িয়েছিল যে আমি নাকি কার সাথে মারামারি করে আসি। মাহিন স্বস্তির নিঃশ্বাস ফেলল, প্রসন্ন কণ্ঠে পড়ল, উফ, পারেও এরা গুজব ছড়াতে। এনিওয়েজ, এতদিনে আমার কনফিউশন ক্লিয়ার হলো। রায়েদ বলল, কিন্তু একটা ব্যাপার এখনো ক্লিয়ার হয়নি। কি? সেই প্রথম যেদিন তুমি আমাকে ফোন দিয়েছিলা তখন কিন্তু আমার ফোন রিসিভ হয়েছিল। মাহিন বিচলিত হেসে বলল,
হ্যাঁ জানি, একটা কাঁচ ভাঙার শব্দও হয়েছিল, কিন্তু এই বিষয়টা যেন উঠে না আসে, তাই সেই কথা এড়িয়ে গিয়েছিলাম। এটা কোনো কথা হলো? কে এমন চিন্তা ভাবনা করে? মাহিন হেসে বলল, আমি? যাই হোক, এটা বলো যে কাঁচ ভাঙার ঘটনাটা আবার কি? কি আবার, তোমার ফোনটা মা ধরেছিলেন এবং চমকে উঠে আমার হাত থেকে গ্লাস পড়ে গিয়েছিল এবং পায়ে ফুটে গিয়েছে। তাই তো পরের দিন খোঁড়ায় খোঁড়ায় হাঁটছিলাম। ইস, আমি তোমাকে কি বিপদে ফেলে দিয়েছিলাম? রায়েদ হাসল। নিজের বার্গারে কয়েক কামড় বসিয়ে মাহিন আবার বলল, আচ্ছা, আমাদের পিকনিকে যেসব ছবি তোলা হয়েছে বলে থামলো। রায়েদ বলল, সেগুলো সবই গ্রুপ পিকচার, শুধু আমাদের দুজনেরই একটা ছবিও নেই। এটা কোনো কথা হলো? রায়েদ বলল, তো গ্রুপ ছবির মধ্যে থেকে আমরা দুজন কোথাও পাশাপাশি দাঁড়িয়ে থাকলে সেটা কেটে নাও। মাহিন বিরক্ত হয়ে বলল, আরে এত ঝামেলা করা লাগবে কেন? আমরা জীবিত আছি কি করতে? রায়েদ বলল, তাও ঠিক, তাহলে কখন ছবি তুলবা? মাহিন নিজের সেলফোনটা বের করতে করতে বলল, এখন? রায়েদ অবাক হয়ে বলল, এখন কেন? দেখো, আমার সেলফি ভালো লাগে না। মাহিন বলল, আমারও লাগে না, কিন্তু এখানে আর কে আছে আমাদের ছবি তুলে দেওয়ার জন্য? ওয়েল, দেখো, আমরা প্ল্যান করে হ্যাং আউটে যেতে পারি এবং সেখানে কাউকে বলে ছবি তুলিয়ে নিব, কি বলো? মাহির মুখে হাসি ফুটিয়ে বলল, চমৎকার, কিন্তু কোথায় যাব? তুমি ঠিক করো। কফিতে এক চুমুক দিয়ে বলল রায়েদ। যদিও এতক্ষণে হট কফি কোল্ড কফি হয়ে গিয়েছে। মাহিন কিছুক্ষণ ভেবে বলল, ডিজনিল্যান্ড। রায়েদ হেসে উঠল, বলল, ওটা বাচ্চাদের জায়গা, আমি ছোটবেলায় যেতাম। মাহিন হাসল এবং বলল, ওখানে বুড়োরাও ঘুরতে যায় এবং প্রতিটা ডিজনি ফ্যানের স্বপ্ন থাকে একবার হলেও ডিজনিল্যান্ড যাবে। রায়েদ হাসি হাসি মুখেই বলল, তা বটে, তো তুমি এখনো ডিজনি মুভি দেখো? মাহিন বলল, ছোটবেলায় দেখতাম, এখনো কয়েকটা মুভি আছে, মাঝে মধ্যে দেখি। ওয়েল, তোমার যখন ডিজনিল্যান্ড ভালো লাগে তাহলে ওখানেই যাব। কিন্তু কবে এবং কখন? এই উইকেন্ডে যাই, বলল রায়েদ। মাহিন ভেবে বলল, এটা মের 8 তারিখ, ইট মিনস 14 তারিখ। সমস্যা নেই। সময়টা তুমি বলো। বিকেল 5টা, কারণ ভর দুপুরে মা বের হতে দেবেন না এবং সকাল থেকে অনেক রোদ থাকে এবং গরমও বেশি থাকে। তা ঠিক, তাহলে বিকেল 5টায় কোনো সমস্যা হবে না তো? মাহিন ইতস্তত করে বলল, তেমন একটা নয়, যদিও সন্ধ্যার পর বাসায় ফিরলে মায়ের কাছে একটু বকা খেতে হয়। গত 2 বারের জন্য আজকে সকালেই ধরেছিল, কিন্তু সত্য কথা বলে বেঁচে গেছি। মানে কি বলেছ? কি আবার, একদিন তোমার বাড়ি গিয়েছিলাম আর একদিন তোমার সাথে প্যাসিফিক পার্ক ব্রিজে গিয়েছিলাম। সিরিয়াসলি? আর আন্টি তোমাকে কিছুই বলেনি? মাহিন রাগ করে বলল, না বলেনি, কারণ তুমি হচ্ছ গিয়ে মায়ের ফেভারিট মানুষ। মানে তোমার সাথে ছিলাম শুনে তো মনে হয় মা আরও নিশ্চিন্ত হয়েছে যে তোমার সাথে ছিলাম। রায়েদ হেসে উঠে বলল, আন্টি আমাকে এত স্নেহ করেন কেন? মাহিন মুখ টিপে হেসে বলল, সেটা তো মাই বলতে পারে। টিং 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 শব্দে কলিং বেল বাজছে। এই নিয়ে দ্বিতীয়বার কলিং বেল বাজল। তারও কিছুক্ষণ পর দরজাটা ধীরে ধীরে খুলে গেল। দরজার ওপাশে একজন শ্বেতাঙ্গ সোনালী কেশধারী রূপসী মহিলা দাঁড়িয়ে, স্বচ্ছ নীল চোখের মণি, বয়স 30-এর কোঠায়, কিছুটা ফ্যাকাশে ভাব চেহারায়। উনি হালকা হাসলেন, বললেন, নাইম, মাহিন, তোমরা আমার বাসায়? বলতে বলতে এক পাশে সরে দাঁড়ালেন এবং ওদের ভেতরে ঢোকার পথ করে দিলেন। নাইম আন্তরিক হেসে বলল, হ্যাঁ, আসলে আপনি যদি কিছু মনে না করেন, আমরা আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। অবশ্যই ভেতরে আসো। এবার মাহিন ও নাইম ভিতরে প্রবেশ করলো। প্রথমেই মাহিনের নাকে এসে ধাক্কা দিল গোলাপের কড়া সুবাস। প্রথমেই লম্বা করিডোর, তারপর সামনে এগিয়ে দেখলো বামে ডাইনিং রুম এবং রান্নাঘর। ওনার ঘর সুসজ্জিত এবং গোছানো হওয়া সত্ত্বেও কেমন জানি অগোছালো লাগলো। বাইজেন্টাইন রঙের সোফার পাশে একটা বড় কাচের শোকেস, তার মধ্যে অন্যান্য শোপিসের সঙ্গে লুই রোডেরার এবং ডম প্যারিননের মতো ব্র্যান্ডের ওয়াইনের বোতল রাখা। মাহিন ও নাইম সোফায় বসলো এবং উনি হেঁটে এসে সামনের সোফায় বসলেন। তারপর বললেন, ও হ্যাঁ, তোমরা আমার নাম জানো তো? শেলি ভিঙ্গো।
ওরা দুজন সাই জানিয়ে মাথা নাড়ল। নাইম জিজ্ঞেস করলো, ফ্র্যাঙ্ক কোথায়? সেলি বললেন, ও ঘুমিয়ে আছে। মাহিন বলল, আপনি তো সাইকিয়াট্রিস্ট। উনি সাই জানিয়ে মাথা নাড়লেন। এবার মাহিন একটু নড়ে চড়ে বসলো এবং বলল, আসলে আমাদের কথাও সেই বিষয় নিয়ে। আমার একজন বন্ধুর মায়ের সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই, যার কারণে সত্যিই আমার বন্ধুর জীবন দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছে। সেলি আগ্রহী কণ্ঠে বললেন, ঠিক কি হয়েছে আমাকে খুলে বলো। এবার মাহিন লম্বা এক নিঃশ্বাস গ্রহণ করে আবার ছাড়ল। তারপর ধীরে ধীরে সম্পূর্ণ ঘটনাটাই খুলে বলল। সব শোনার পর সেলির কপালে চিন্তার রেখা ফুটে উঠল। উনি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভাবলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন,